গল্পের শুরুতেই বলা হয় চেস্টার্স মিল নামের একটি শহর আগে একদম সাধারণ শহরের মতোই ছিল, কিন্তু হঠাৎ করেই সেখানে একের পর এক ভয়ঙ্কর আর অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে, যার ফলে পুরো শহরটা যেন নরকের থেকেও ভয়াবহ হয়ে ওঠে। কিন্তু আসলে সেখানে কি এমন ঘটছিল, চলুন সেই রহস্যটা জানি। গল্পের শুরু হয় বার্বি নামের এক যুবককে দিয়ে। সে জঙ্গলের ভেতরে একটি মৃতদেহ কবর দিচ্ছিল। বার্বি এই শহরের লোক নয়, আর তার কপালে থাকা আঘাতের দাগ দেখে বোঝা যাচ্ছিল যার সাথে তার লড়াই হয়েছিল সেটা খুবই মারাত্মক ছিল। মৃতদেহটি মাটির নিচে চাপা দিয়ে সে দ্রুত সেখান থেকে বেরিয়ে যেতে চায়। তারপর বার্বি নিজের গাড়িতে করে শহর ছেড়ে চলে যেতে থাকে, কিন্তু হঠাৎ করেই তার সামনে পড়ে যায় শরীফ নামের এক পুলিশ অফিসারের গাড়ি। পুলিশকে দেখে বার্বি একটু ভয় পেয়ে যায়, আর সেই ভয়ে তার মনোযোগ ড্রাইভিং থেকে সরে যায়। তবুও কোনোভাবে সে পুলিশের গাড়িকে পাশ কাটিয়ে বেরিয়ে যেতে সক্ষম হয়। কিন্তু ঠিক তখনই রাস্তার মাঝখানে কয়েকটা গরু দাঁড়িয়েছিল। তাদের বাঁচাতে গিয়ে বার্বি হঠাৎ করেই গাড়ি ঘুরিয়ে ফেলে, আর গাড়িটা সোজা গরু ভর্তি একটি ক্ষেতে ঢুকে পড়ে। এতে সে কিছুটা আঘাত পায়। কয়েক সেকেন্ড পর হঠাৎ করেই মাটি প্রচণ্ডভাবে কাঁপতে শুরু করে, যেন ভূমিকম্প হচ্ছে। আর ঠিক সেই সময় আকাশ থেকে কোনো অজানা কিছু তার সামনে নেমে আসে। এখান থেকেই শুরু হয় এক রহস্যময় ভয়ঙ্কর ঘটনার সূচনা। হঠাৎ করেই সবকিছু একেবারে শান্ত হয়ে যায়। বার্বি লক্ষ্য করে আকাশ থেকে যে জিনিসটা নেমে এসেছিল তার সাথে ধাক্কা খেয়ে গরুগুলো টুকরো টুকরো হয়ে কেটে গেছে। ভয়ে কাঁপতে কাঁপতে সে সেই জিনিসটার দিকে হাত বাড়ায়। ছুঁয়ে দেখতেই সে বুঝতে পারে ওটা আসলে একটা অদৃশ্য দেওয়াল। আর সেই দেওয়ালটা এতটাই ধারালো যে এর কারণে আশেপাশের অনেক বাড়িও মাঝখান থেকে দুই টুকরো হয়ে গেছে। ঠিক তখনই সেখানে জো নামের এক কিশোর এসে পৌঁছায়। সে বার্বিকে জিজ্ঞেস করে, তুমি ঠিক আছো তো? কিন্তু অদৃশ্য সেই দেওয়ালটা দেখে সেও একদম হতবাক হয়ে যায়। অন্যদিকে শহরের পুলিশ অফিসার শরীফ এবং লিন্ডা খবর পায় যে পুরো শহরের বিদ্যুৎ সরবরাহ হঠাৎ করেই বন্ধ হয়ে গেছে। শুধু তাই নয়, ফোন লাইন কাজ করছে না, ইন্টারনেট সম্পূর্ণ বন্ধ, এমনকি সব স্যাটেলাইট সংযোগও বিচ্ছিন্ন হয়ে গেছে। ঠিক সেই সময় শহরের উপর দিয়ে উড়ে যাওয়া একটি বিমান হঠাৎ করেই ওই অদৃশ্য দেওয়ালের সাথে ধাক্কা খেয়ে ভয়ঙ্করভাবে ভেঙে পড়ে। এই দৃশ্য দেখে শহরের মানুষ আরও বেশি আতঙ্কিত হয়ে পড়ে। এখন সবাই নিশ্চিত হয়ে যায় এটা শুধু একটা অদৃশ্য দেওয়াল নয়, বরং একটা বিশাল গোলাকার ডোম বা গম্বুজ, যা পুরো শহরটাকে ঘিরে ফেলেছে। অন্যদিকে আমরা দেখতে পাই শহরের একটি রেডিও স্টেশনে ফিল এবং তার সহকারী ডোডি সিগন্যাল পাওয়ার চেষ্টা করছে। তারা দুজনেই বেশ বিভ্রান্ত। হঠাৎ করে কেন সব সিগন্যাল বন্ধ হয়ে গেল সেটা তারা কিছুতেই বুঝতে পারছে না। পরিস্থিতিটা দেখে মনে হচ্ছিল যেন হঠাৎ করেই সবকিছু সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। তাদের মনে হলো এই পরিস্থিতিটা হয়তো তাদের রেডিও স্টেশনের রেটিং বাড়ানোর একটা ভালো সুযোগ হতে পারে। তাই তারা দ্রুত সিগন্যাল ঠিক করার কাজে লেগে যায়। এদিকে ডোমের অন্য পাশ থেকে একটি ফায়ার ট্রাক আসছিল। বার্বি সেটা দেখে দ্রুত ড্রাইভারকে এই অদৃশ্য দেওয়ালের দিকে ইশারা করে থামতে বলে। তার সতর্কতায় ফায়ার ট্রাকটি বড় একটা দুর্ঘটনা থেকে বেঁচে যায়। কিছুক্ষণ পর সেখানে তদন্ত করার জন্য কয়েকজন পুলিশ অফিসার এসে পৌঁছায়। কিন্তু এই অদৃশ্য গম্বুজের রহস্য বুঝে ওঠা তাদের জন্য মোটেও সহজ ছিল না। ঠিক তখনই শহরের কাউন্সিলম্যান বিগ জিমও সেখানে এসে হাজির হয়, কিন্তু সেও এই ডোম সম্পর্কে কিছুই বুঝতে পারে না। এরই মধ্যে পুলিশ খবর পায় যে শহরের দিকে আসার সব রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে, কারণ এই ডোমের কারণে একের পর এক দুর্ঘটনা ঘটছে। অন্যদিকে শহরের একটু দূরের একটি বাড়িতে জুনিয়র নামের এক ছেলে অ্যাঞ্জি নামের একটি মেয়ের সাথে ঘনিষ্ঠ মুহূর্ত কাটাচ্ছিল। অ্যাঞ্জি পেশায় একজন নার্স এবং সে কারোর বড় বোনও ছিল। সেই মুহূর্তের পর জুনিয়র আবেগ নিয়ে বলে, আমি তোমাকে অনেক ভালোবাসি। কিন্তু অ্যাঞ্জি সোজাসাপটা জানিয়ে দেয় সে তার জন্য এমন কোনো অনুভূতি রাখে না। এই কথাটা শুনে জুনিয়রের মন ভেঙে যায়, আর তাদের মধ্যে তর্ক শুরু হয়ে যায়। তর্ক এতটাই বেড়ে যায় যে শেষমেশ অ্যাঞ্জি তাকে একটি থাপ্পড় মেরে সেখান থেকে চলে যায়। এরপর আমরা তিনজনের একটি পরিবারকে দেখি, মা ক্যারোলিন, অ্যালিস এবং তাদের ছোট মেয়ে নুরি। তারা এই শহরের দিকে আসছিল, কিন্তু তাদের কোনো ধারণাই ছিল না যে এক রহস্যময় ডোম পুরো শহরটাকে ঘিরে ফেলেছে। অন্যদিকে আমরা দেখি জুলিয়া নামের একজন ইনভেস্টিগেটিভ রিপোর্টারকে, যার চেস্টার্স মিল শহরে বেশ সুনাম ছিল। একদিন হঠাৎই একটি অজানা নারী তাকে ফোন করে একটি গোপন তথ্য জানাতে চায়। সেই নারী জানায় সে দেখেছে ৬টি ট্রাক ভর্তি প্রোপেন শহরের দিকে যাচ্ছে। তার মতে এত বড় পরিমাণে প্রোপেনের মতো জ্বালানি হঠাৎ করে শহরে আনা এটা কোনো ভয়ঙ্কর পরিকল্পনার অংশ হতে পারে। জুলিয়া সেই নারীকে আশ্বাস দেয় যে সে বিষয়টা নিয়ে তদন্ত করবে, কিন্তু নিজের কাজের চাপের কারণে সে পরে আর এই বিষয়টিতে তেমন গুরুত্ব দিতে পারে না। এদিকে বিগ জিম রেডিও স্টেশনে গিয়ে জরুরি ঘোষণা দিতে শুরু করে। ঠিক তখনই ক্যারোলিন, অ্যালিস আর নুরি শহরের দিকে আস্তে আস্তে সেই ঘোষণা শুনে ফেলে, কিন্তু তারা মনে করে এটা হয়তো কোনো বিজ্ঞাপন, তাই তারা এটাকে গুরুত্ব দেয় না। ঠিক তখনই তাদের গাড়ি বড় একটি দুর্ঘটনার মুখে পড়তে যাচ্ছিল, কারণ বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক হঠাৎ করেই সেই অদৃশ্য ডোমে ধাক্কা খেয়ে ভয়াবহভাবে ধ্বংস হয়ে যায়। সেই দৃশ্য এতটাই ভয়ঙ্কর ছিল যে এই ভয়ঙ্কর দৃশ্য দেখে ক্যারোলিন সঙ্গে সঙ্গে গাড়ির ব্রেক চাপ দেয়। এত বড় দুর্ঘটনা চোখের সামনে দেখে ছোট্ট নুরি ভয় পেয়ে যায়, আর সেই ভয়ের চাপ সহ্য না করতে পেরে সে অজ্ঞান হয়ে পড়ে। তবে অজ্ঞান হওয়ার ঠিক আগে সে পিঙ্ক স্টার সম্পর্কে কিছু বলতে থাকে। এরপর দ্রুত নুরিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু সেই হাসপাতালের অবস্থা তখন খুবই খারাপ। শহরে ঘটে যাওয়া এসব অদ্ভুত ঘটনার কারণে আহত মানুষে হাসপাতাল একেবারে ভর্তি হয়ে গিয়েছিল। অন্যদিকে জুলিয়া আর বার্বিও আহত মানুষদের হাসপাতালে নিয়ে আসতে ব্যস্ত ছিল। এই হাসপাতালেই জুলিয়ার স্বামী একজন ডাক্তার হিসাবে কাজ করত, তাই জুলিয়া তাকে খুঁজতে যায়, কিন্তু সে সময় তার স্বামী হাসপাতালে ছিল না। হাসপাতালে গিয়ে জুলিয়া জানতে পারে তার স্বামী নাকি রবিবার কখনই কাজ করে না, অথচ সে সবসময় জুলিয়াকে বলত যে সে কাজেই ব্যস্ত। এই সত্যটা জানার পর জুলিয়া বুঝতে পারে তার স্বামী তাকে এতদিন মিথ্যে বলে এসেছে।
হাসপাতালের বাইরে আমরা বারবি আর অ্যাঞ্জিকে একসাথে দেখতে পাই। তাদের দুজনকে একসাথে দেখে জুনিয়রের মনে হঠাৎ করেই এক অদ্ভুত হিংসে জন্ম নেয়। এদিকে পুরো শহরের চারপাশ সেনাবাহিনী ঘিরে ফেলে। শহরের সীমান্ত সম্পূর্ণ সিল করে দেওয়া হয়। অনেক বিজ্ঞানী এবং বিশেষজ্ঞ এই অদ্ভুত সমস্যার কারণ খুঁজে বের করার চেষ্টা করে, কিন্তু কেউই এর কোনো ব্যাখ্যা দিতে পারে না। কিছুক্ষণ পর বিগ জিম প্রোপেনের বিষয় নিয়ে আলোচনা করার জন্য শারিফের সাথে দেখা করে। তাদের কথোপকথন থেকে বোঝা যায় তারা এই ডোম সম্পর্কে আগে থেকেই কিছুটা জানত, কিন্তু তারা এই বিষয়টা নিয়ে খোলাখুলি কিছুই বলছিল না। এদিকে বারবিকে এই শহরে একদিনের জন্য থাকতে হতো, কিন্তু তার থাকার মতো জায়গা ছিল না, তাই সে সিদ্ধান্ত নেয় নিজের গাড়িতেই রাত কাটাবে। ঠিক তখনই জুনিয়র তার কাছে এসে তাকে অ্যাঞ্জির থেকে দূরে থাকার জন্য বলে। ধীরে ধীরে তার কথাবার্তা হুমকিতে রূপ নিতে থাকে। বারবি অবাক হয়ে যায়, সে বুঝতেই পারে না আসলে তার দোষটা কোথায়। এই পরিস্থিতির মাঝেই সেখানে জুলিয়া এসে পৌঁছায়, আর তখন তারা দুজনই ঝগড়া থামিয়ে দেয়। এরপর দৃশ্য পরিবর্তন হয়। আমরা দেখি শহরের এমন ভয়াবহ পরিস্থিতির মাঝেও কিছু টিনএজার এক জায়গায় পার্টি করছে। তাদের মধ্যেই ছিল জো। সে আরেকটি ছেলের সাথে শহরের এই অদ্ভুত পরিস্থিতি নিয়ে কথা বলছিল, কিন্তু হঠাৎ করেই জোর খিঁচুনি শুরু হয়, আর সে পিঙ্ক স্টার নিয়ে অদ্ভুত সব কথা বলতে থাকে, ঠিক যেমনটা আগে নুরি বলেছিল। অন্যদিকে জোর বোন অ্যাঞ্জি তখন বাড়িতে একা ছিল। হঠাৎই জুনিয়র তার বাড়িতে ঢুকে পড়ে এবং তাকে অপহরণ করে নিয়ে যায় তার বাবার তৈরি করা একটি পুরনো ভাঙাচোরা শেল্টারে। সেখানে গিয়ে জুনিয়র তাকে জানায় সে জানে এই শহরটাকে ঘিরে থাকা ডোম সম্পর্কে। এখানেই অ্যাঞ্জি জানতে পারে বিগ জিম আসলে জুনিয়রের বাবা। জুনিয়র আরও বলে তার বাবা সবসময় পরিবারের নিরাপত্তা নিয়ে খুব চিন্তিত থাকতেন, আর সেই কারণেই তিনি আগেই এই শেল্টারটি তৈরি করে রেখেছিলেন। অন্যদিকে জুলিয়া বারবিকে তার বাড়িতে থাকার জন্য নিয়ে আসে, কিন্তু হঠাৎই বারবির চোখ পড়ে দেয়ালে টাঙানো একটি ছবির দিকে। এটা জুলিয়ার স্বামীর ছবি, আর ছবিটা দেখেই বারবির মাথায় যেন বাজ পড়ে। সে বুঝতে পারে এটাই সেই মানুষ যাকে সে আজ সকালে হত্যা করেছিল। অন্যদিকে লিন্ডা এবং শারিফ শহরের সব যানবাহনের ওপর নজর রাখছিল, যাতে কেউ ভুল করে ওই অদৃশ্য ডোমের সাথে ধাক্কা না খায়। কিন্তু হঠাৎ করেই শারিফের ওপর একটি আক্রমণ হয়, আর সেখানেই তার মৃত্যু ঘটে। এরপর আমরা ফিরে যাই ফ্ল্যাশব্যাকে, সকালের সেই ঘটনায়। সেখানে দেখা যায় বারবি শহরে এসেছিল জুলিয়ার স্বামী, যিনি একজন ডাক্তার, তার সাথে দেখা করতে। বারবি তার কাছে কিছু পাওনা টাকার কথা বলছিল, কিন্তু ডাক্তার সেই টাকা দিতে অস্বীকার করে। এই নিয়ে তাদের মধ্যে তর্ক শুরু হয়, যা ধীরে ধীরে মারামারিতে রূপ নেয়। আর সেই মুহূর্তেই দুর্ঘটনাবশত বারবির হাতে গুলি ছুটে যায়, যা ডাক্তারের প্রাণ কেড়ে নেয়। বারবি জানত যদিও ঘটনাটা দুর্ঘটনাবশত ঘটেছে, তবুও তাকে এর জন্য শাস্তি পেতেই হবে। আর সেই শাস্তি এড়ানোর জন্যই সে ডাক্তারের মৃতদেহ জঙ্গলে গিয়ে লুকিয়ে কবর দেয়। বর্তমানে ফিরে এসে সকালে ঘুম থেকে উঠে বারবি খেয়াল করে তার গলার চেন টানিন। তখন সে জুলিয়াকে এ ব্যাপারে জিজ্ঞাসা করে। জুলিয়া তাকে বলে সে খুঁজে দেখবে এবং পেলে তাকে দিয়ে দেবে। ঠিক তখনই বারবির মনে পড়ে চেনটা হয়তো সেই কেবিনেই পড়ে গেছে যেখানে সে জুলিয়ার স্বামীকে হত্যা করেছিল। অন্যদিকে জো তার বন্ধু বেনের সাথে ছিল, যে আগের রাতে তার খিঁচুনির সময় তাকে সাহায্য করেছিল। বেন জোকে পিঙ্ক স্টার নিয়ে জিজ্ঞাসা করে, কারণ খিঁচুনির সময় জো এই বিষয়ে কিছু বলছিল, কিন্তু জোর কিছুই মনে পড়ছিল না। সে নিজেও বুঝতে পারছিল না কেন সে এমন কথা বলেছিল। অন্যদিকে রেডিও স্টেশনে ডোডি একটি বিশেষ ডিভাইস ব্যবহার করে ডোমের বাইরের মানুষের সাথে যোগাযোগ করতে সক্ষম হয়। সে সৈনিকদের নিজেদের মধ্যে কথা বলতে শুনতে পাচ্ছিল, তবে সে তাদের সাথে সরাসরি কথা বলে না। অন্যদিকে সৈনিকরাও বিভ্রান্ত ছিল, এই অদৃশ্য দেওয়াল আসলে কি তা তারা কিছুতেই বুঝতে পারছিল না। এদিকে বিগ জিম একটি রেস্টুরেন্টে বসে নাস্তা করছিল। ঠিক তখনই লিন্ডা সেখানে এসে তাকে শারিফের মৃত্যুর খবর দেয়। খবরটা শুনে তারা দ্রুত সেই ব্যক্তির কাছে যায় যে মৃতদেহ দাফনের কাজ করত, তার নাম লেস্টার। ওদিকে অ্যাঞ্জি সেই শেল্টারের ভেতর থেকে কারো সাহায্য পাওয়ার জন্য প্রাণপণ চেষ্টা করছিল, কিন্তু সে সফল হচ্ছিল না। ঠিক তখনই জুনিয়র সেখানে আসে এবং তাকে একটি চেন দিয়ে বিছানার সাথে বেঁধে ফেলে। অন্যদিকে বিগ জিম লেস্টারকে সাথে নিয়ে আসে। লেস্টার ছিল শারিফের ঘনিষ্ঠ বন্ধু, তাই শারিফের মৃত্যুর খবরে সে ভেঙে পড়ে এবং গভীরভাবে দুঃখিত হয়ে যায়। যখন লিন্ডা তাদের আশেপাশে ছিল না, তখন বিগ জিম আর লেস্টার গোপনে গত মাসে হওয়া প্রোপেন আমদানির বিষয়ে আলোচনা করতে থাকে। তারা বুঝতে পারছিল এই প্রোপেন আমদানির পেছনে কিছু একটা অস্বাভাবিক ব্যাপার লুকিয়ে আছে। এই তিনজনেরই এতে হাত ছিল, আর তারা এই বিষয়টা পুরো শহরের মানুষের কাছ থেকে গোপন রেখেছিল। শরীফের মৃত্যুর পর তারা নিশ্চিত হয়ে যায় যে তাদের এই জড়িত থাকার কথা আর কেউ জানতে পারবে না, যা তাদের জন্য একভাবে স্বস্তির খবরও ছিল। সেই দিনের পর লিন্ডা যখন পুলিশ স্টেশনে আসে, তখন সে দেখে বিগ জিম শরীফের অফিসে কিছু খুঁজছে। লিন্ডা তাকে জিজ্ঞেস করলে জিম বলে যে সে নাকি শরীফের উইল বা সম্পত্তির কাগজপত্র খুঁজছে, কিন্তু আসলে সে খুঁজছিল প্রোপেন আমদানির সঙ্গে জড়িত সেই গোপন নথিগুলো, যেগুলো প্রকাশ পেলে সে এবং লেস্টার বড় বিপদে পড়ে যেতে পারত। অফিসে কিছু না পেয়ে জিম দ্রুত বাইরে এসে লেস্টারকে জানায় যে তার ধারণা সেই কাগজপত্রগুলো শরীফের বাড়িতে থাকতে পারে, তাই সে লেস্টারকে সঙ্গে সঙ্গে শরীফের বাড়িতে পাঠিয়ে দেয় সেগুলো নিয়ে আসার জন্য। এদিকে জুলিয়া দ্রুত রেডিও স্টেশনে ডোডির কাছে যায়। সেখানে গিয়ে তারা দেখে ওই বিশেষ ডিভাইসের মাধ্যমে তারা ডোমের বাইরে থাকা সৈন্যদের কথোপকথন শুনতে পারছে। সেই কথা শুনে জুলিয়া জানতে পারে সৈন্যরা মাটি খুঁড়ে এই গম্বুজটাকে ভেঙে ফেলার চেষ্টা করছে, কিন্তু তারা এতে কোনোভাবেই সফল হতে পারছে না। এই খবর জানার পর জুলিয়া রেডিওর মাধ্যমে পুরো শহরে বিষয়টা ছড়িয়ে দেয়, আর এই খবর ছড়িয়ে পড়তেই মানুষের মধ্যে ভয় আর আতঙ্ক আরও বেড়ে যায়। সবাই বুঝতে পারে তারা এক অজানা ভয়ঙ্কর ফাঁদের ভেতর আটকা পড়ে গেছে।
বিজ্ঞানীরা তখন পরীক্ষা করতে থাকে এই ডোমের ওপর পানির কী প্রভাব পড়ে। তারা জানতে চাচ্ছিল পানি কি এই অদৃশ্য গম্বুজটাকে ভেদ করতে পারে নাকি একেবারেই পারে না। ঠিক তখনই জো লক্ষ্য করে এই ডোমটা যেন একটা চালুনির মতো কাজ করছে। সে বেনকে বুঝিয়ে বলে খুব সামান্য পরিমাণ পানি এই ডোমের ভেতর দিয়ে এপারে ওপারে যেতে পারছে। অন্যদিকে বারবি তার হারিয়ে যাওয়া চেন খুঁজতে জুলিয়ার স্বামীর সেই ডাক্তারের কেবিনে যায়। সেখানে খুঁজতে খুঁজতেই সে তার চেনটা পেয়ে যায়। কিন্তু ঠিক তখনই জুনিয়র সেখানে এসে তাকে দেখে ফেলে। জুনিয়র সরাসরি তাকে জিজ্ঞেস করে সে কি অ্যাঞ্জির সাথে রাত কাটিয়েছে। বারবির মনে হয় জুনিয়র হয়তো তাকে চেন খুঁজতে দেখেই ফেলেছে। তাই সে ভাবে এখন জুনিয়রকে এভাবে ছেড়ে দিলে বিপদ হতে পারে। এই ভয় থেকেই বারবি হঠাৎ করেই জুনিয়রের ওপর ঝাঁপিয়ে পড়ে এবং তাকে খুব খারাপভাবে মারধর করতে শুরু করে। এদিকে লেস্টার শরীফের বাড়িতে পৌঁছে প্রোপেন আমদানির সেই গোপন কাগজপত্র খুঁজতে থাকে। কিছুক্ষণ খোঁজাখুঁজির পর সে অবশেষে কাগজগুলো পেয়ে যায়। ড্রয়ারের ভেতরে লুকিয়ে রাখা ছিল সেগুলো। কিন্তু এরপর সে এমন এক কাজ করে যা পুরো পরিস্থিতিকে আরও ভয়ঙ্কর করে তোলে। সে সেই কাগজগুলোতে আগুন লাগিয়ে দেয়। আর যখন সে সেখান থেকে বেরিয়ে আসছিল তখন জ্বলন্ত কাগজের কিছু টুকরো উড়ে গিয়ে ঘরের পর্দায় লেগে যায়। মুহূর্তের মধ্যেই আগুন পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে আর পুরো বাড়িটা দাউ দাউ করে জ্বলতে শুরু করে। এই দৃশ্য দেখে দ্রুতই অনেক মানুষ সেখানে জড়ো হয়ে যায় এবং আগুন নেভানোর চেষ্টা করতে থাকে। কিন্তু ফায়ার ট্রাক ছাড়া এত বড় আগুন নেভানো প্রায় অসম্ভব ছিল। আর যদি তারা এই আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনতে না পারে তাহলে যদি তারা সেই বাড়িটাকে পুরোপুরি পুড়তে দিত তাহলে ডোমের ভেতরের তাপমাত্রা মারাত্মকভাবে বেড়ে যেত, যার ফলে অনেক মানুষের জীবন ঝুঁকির মধ্যে পড়ে যেত। তাই সবাই একসাথে মিলে আগুন নেভানোর কাজে লেগে যায়। বারবি এই কাজে নেতৃত্ব দিতে শুরু করে, সবাইকে নির্দেশনা দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। ঠিক তখনই লিন্ডা বাড়ির ভেতর থেকে লেস্টারের চিৎকারের শব্দ শুনতে পায়। সে দেরি না করে ভেতরে ঢুকে পড়ে এবং লেস্টারকে টেনে হিঁচড়ে বাইরে বের করে আনে। এরপর তাকে দ্রুত চিকিৎসার জন্য ডাক্তারের কাছে পাঠানো হয়। কিন্তু 1 ঘণ্টা পেরিয়ে গেলেও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা যায় না, বরং আগুন আরও ছড়িয়ে পড়তে থাকে। শেষমেশ বিগ জিম একটি লোডার নিয়ে আসে এবং পুরো বাড়িটাই ভেঙে ফেলে। তখন গিয়ে আগুন ধীরে ধীরে শান্ত হতে শুরু করে। এরপর সবাই ক্লান্ত হয়ে এক জায়গায় জড়ো হয়। তাদের মধ্যেই পল নামের এক পুলিশ অফিসার হতাশ হয়ে বলে ওঠে, আমরা কেউই এই ডোম থেকে কখনো বের হতে পারব না। এই ডোম আজকের আগুনের ধোঁয়াটাও বাইরে যেতে দিচ্ছে না। সে আরও বলে, আমরা সবাই এই গম্বুজের ভেতরেই মারা যাব। এতটা বলে সে হঠাৎই রাগে আকাশের দিকে গুলি ছুড়ে দেয়। কিন্তু সেই গুলি ডোমে লেগে ফিরে এসে আরেকজন পুলিশ অফিসারকে আঘাত করে আর সে সেখানেই মারা যায়। এই ভয়াবহ ঘটনার পর সঙ্গে সঙ্গে পলকে গ্রেফতার করা হয়। রাত নামলে জো তার বন্ধুদের সাথে স্কেটিং করতে বের হয়। ঠিক তখনই নুরি সেখানে এসে জোর কাছে এগিয়ে আসে। সে জোকে বলে তার ফোনটা দরকার। নুরি জোকে বলে তার ফোনটা চার্জ করতে হবে। তখন জো তাকে নিজের বাড়িতে নিয়ে যায়, কারণ তার বাড়িতে একটি জেনারেটর ছিল যা এই শহরের খুব কম কয়েকটি বাড়িতেই ছিল। অন্যদিকে লিন্ডা পলকে নিয়ে পুলিশ স্টেশনে আসে। সেখানে দেখা যায় কিছু মানুষ থানার বাইরে প্রতিবাদ করছে। তারা মূলত পুলিশের দুর্বল এবং অকার্যকর ব্যবস্থার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করছিল। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠছিল, কিন্তু বিগ জিম সবাইকে শান্ত করার চেষ্টা করে। সে তাদের আশ্বাস দেয় প্রয়োজনে সবার সাহায্য করা হবে। এদিকে পলকে লকআপে বন্দি করার পর হঠাৎ করেই তার হার্ট অ্যাটাক হয়েছে বলে মনে হয়। লিন্ডা দ্রুত তার সাহায্য করতে ভিতরে ছুটে যায়, কিন্তু ভিতরে ঢুকে সে বুঝতে পারে পল আসলে অভিনয় করছিল। এই সুযোগে পল হঠাৎ করে লিন্ডাকে ধাক্কা দিয়ে তাকে লকআপের ভেতরেই বন্দি করে ফেলে এবং নিজে সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে জুনিয়র আবার অ্যাঞ্জির কাছে যায়। অ্যাঞ্জি তখন বুঝে গিয়েছিল এখান থেকে বের হতে হলে তাকে কৌশল অবলম্বন করতে হবে। তাই সে জুনিয়রের সাথে মিথ্যা ভালোবাসার অভিনয় শুরু করে। সে তার সাথে শৈশবের কিছু স্মৃতি ভাগ করে, যেখানে তারা একসাথে একটি পরিত্যক্ত টানেলে খেলাধুলো করত। অ্যাঞ্জি তাকে বোঝানোর চেষ্টা করে হয়তো সেই টানেলের ওপর ডোমের কোনো প্রভাব পড়েনি, তাই তারা সেই পথ দিয়ে বাইরে যেতে পারে। অ্যাঞ্জির মনে হয় জুনিয়র হয়তো তার কথায় এবং ভালোবাসার অভিনয়ে ফেসে গেছে, এবার হয়তো সে তাকে ছেড়ে দেবে। কিন্তু বাস্তবতা ছিল একেবারেই ভিন্ন। জুনিয়র তাকে বিশ্বাস করলেও সে একা সেই টানেলে যাওয়ার পরিকল্পনা করে। এদিকে বিগ জিম যখন পুলিশ স্টেশনে ফিরে আসে তখন সে দেখে পলের জায়গায় লিন্ডাই লকআপে বন্দী। সে দ্রুত লিন্ডাকে বের করে আনে। এরপর তারা জানতে পারে পল একটি রাইফেল এবং কিছু গুলি নিয়ে পালিয়ে গেছে। লিন্ডা দেরি না করে তাকে খুঁজতে জঙ্গলের দিকে রওনা দেয়, কারণ সে জানত পল প্রায়ই শিকারের জন্য জঙ্গলে যেত। অন্যদিকে বিগ জিম পলকে ধরার জন্য একটি দল তৈরি করে। একই সময় রেস্টুরেন্টে বসে থাকা ক্যারোলিন খুব চিন্তায় পড়ে যায়, কারণ তার মেয়ে নুরি আগের রাতে কিছু না বলে জোর বাড়িতে থেকে গিয়েছিল। বিগ জিম শহরের লোকদের একত্র করে পলকে খোঁজার জন্য একটি দল গঠন করে এবং তাদের সাথে যোগ দিতে বলে। সে বারবিকেও তাদের সাথে যেতে বলে, কারণ আগুন নেভানোর সময় বারবি একজন ভালো নেতা হিসেবে নিজেকে প্রমাণ করেছিল। এরপর সবাই মিলে জঙ্গলের দিকে রওনা হয়। পথে যেতে যেতে বারবি তার দক্ষতার কথা জানায়। সে আগে সেনাবাহিনীতেও কাজ করেছে। অন্যদিকে আমরা দেখি জুনিয়র একটি ব্যাকপ্যাক নিয়ে টানেলের দিকে যাচ্ছে। তাকে দেখে জুলিয়ার সন্দেহ হয়। সে তাকে থামিয়ে জিজ্ঞেস করে সে কোথায় যাচ্ছে, কিন্তু জুনিয়র তখন খুব তাড়াহুড়োয় ছিল এবং বেশ নার্ভাসও লাগছিল। সে দ্রুত বলে আমি কাছেই এক বন্ধুর সাথে দেখা করতে যাচ্ছি। কিন্তু তার এই আচরণে জুলিয়ার সন্দেহ আরও বেড়ে যায়। তাই সে চুপি চুপি তার পিছু নিতে থাকে আর শেষ পর্যন্ত সেই টানেল পর্যন্ত পৌঁছে যায়। এদিকে জোর বাড়িতে জো আর নুরি একসাথে নাশতা করছিল। জো আগে কখনো কোনো মেয়ের সাথে একা সময় কাটায়নি, তাই সে একটু অস্বস্তিতে ছিল এবং অদ্ভুত আচরণ করছিল। অন্যদিকে নুরি বেশ আত্মবিশ্বাসী ছিল। সে স্বাভাবিকভাবে কথা বলছিল এবং বেশ চটপটে জবাব দিচ্ছিল। ঠিক তখনই বেন তার সাথে আরও 2 জন মেয়েকে নিয়ে জোর বাড়িতে আসে। তাদের ফোন চার্জ করার দরকার ছিল।
বেন তাদের ইমপ্রেস করার জন্য জোর জেনারেটর ব্যবহার করতে চায়, যদিও জো এতে পুরোপুরি রাজি ছিল না, কারণ এই শহরের জেনারেটর খুবই বিরল এবং গুরুত্বপূর্ণ জিনিস। এভাবে অপচয় করা তার ঠিক মনে হচ্ছিল না, তবুও অনিচ্ছা সত্ত্বেও সে বেনকে অনুমতি দিয়ে দেয়। অন্যদিকে জঙ্গলে সার্চ টিম অবশেষে পলকে খুঁজে পায়, কিন্তু সেই মুহূর্তে পল হঠাৎ করে একটি ছেলের পায়ে গুলি করে বসে। আরেকজন ছেলে তাকে সামলানোর জন্য সেখানে থেকে যায়, আর এই সুযোগে বিগ জিম এবং বারবি পলের পিছু ধাওয়া করে। অন্যদিকে জুনিয়র টানেলের একেবারে শেষ প্রান্তে পৌঁছে যায়। সেখানে গিয়ে সে দেখতে পায় ডোম সেই টানেলকেও পুরোপুরি আটকে দিয়েছে। সে দেয়ালের একেবারে কাছাকাছি গিয়ে দাঁড়ায়, আর সেই অদৃশ্য দেয়ালের কাছে যেতেই তার টর্চের আলো অদ্ভুতভাবে জ্বলে উঠতে থাকে। ঠিক তখনই জুলিয়া সেখানে এসে পৌঁছায় এবং তার টর্চ জ্বালায়। জুলিয়াকে সেখানে দেখে জুনিয়রের প্রচণ্ড রাগ হয়, কারণ সে বুঝতে পারে জুলিয়া তাকে অনুসরণ করে এসেছে। এই বিষয়টা জুনিয়রকে এতটাই ক্ষিপ্ত করে তোলে যে সে প্রায় পাগলের মতো আচরণ করতে শুরু করে। জুনিয়র তখন রাগের মাথায় সেই অদৃশ্য দেয়ালে বারবার আঘাত করতে থাকে। জুলিয়া তাকে থামানোর চেষ্টা করে, আর কিছুক্ষণ পর দুজনই শান্ত হয়ে বসে কথা বলতে শুরু করে। জুলিয়া তাকে নিজের জীবনের কথা খুলে বলে একটা ভুল সিদ্ধান্তের কারণে সে এই বিরক্তিকর সাংবাদিকতার চাকরিতে আটকে গেছে। অন্যদিকে জোর বাড়িতে তখন ভিড় লেগে গেছে। শহরের অনেক মানুষ নিজেদের প্রয়োজন মেটাতে তার জেনারেটর ব্যবহার করতে এসেছে। এই সুযোগে এক দুষ্টু ছেলে সবার কাছ থেকে টাকা নিতে শুরু করে জেনারেটর ব্যবহার করার জন্য, যদিও জিনিসটা তার নিজেরই নয়। কেউ তার বিরুদ্ধে কিছু বলার সাহস পাচ্ছিল না। এই অবস্থা দেখে নরি এগিয়ে আসে সবকিছু সামলানোর জন্য, কিন্তু পরিস্থিতি আরও খারাপ হয়ে যায়, উত্তেজনা বেড়ে যায়। ঠিক তখনই হঠাৎ করে বিদ্যুৎ চলে যায়। আশ্চর্যের বিষয়, নরি এতে খুশি হয়ে যায়, কারণ জো তর্কের সময় তার পক্ষ নিয়েছিল, যা তাকে ভালো লেগেছিল। এদিকে জঙ্গলে বারবি আর বিগ জিম অবশেষে পলের কাছে পৌঁছে যায়, কিন্তু পল তখন তার রাইফেল তাক করে রেখেছিল এবং জিমকে গুলি করতে যাচ্ছিল। ঠিক সেই মুহূর্তে পেছন থেকে লিন্ডা এসে তাকে গুলি করে ফেলে। অন্যদিকে ক্যারোলিন জোর বাড়িতে এসে তার মেয়ে নুরির সাথে দেখা করে। ক্যারোলিন নুরিকে বকাঝকা করে বলে এখন তাকে আরও দায়িত্বশীল হতে হবে। মায়ের এই কথাগুলো শুনে জো আর নুরি একে অপরের হাত ধরে ফেলে, আর তাদের মধ্যে এক অদ্ভুত সংযোগ তৈরি হয়। ঠিক সেই মুহূর্তেই দুজনের আবার খিঁচুনি শুরু হয়, আর তারা একসাথে পিঙ্ক স্টার নিয়ে অজানা কিছু কথা বলতে থাকে। অন্যদিকে জুনিয়র আবার শেল্টারে অ্যাঞ্জির কাছে যায়, তবে এবার তার হাতে ছিল একটি ফার্স্ট এইড কিট। সে অ্যাঞ্জির আঘাতের ওপর ওষুধ লাগিয়ে ব্যান্ডেজ করে দেয়, কিন্তু অ্যাঞ্জি চুপি চুপি একটি ছুরি নিজের কাছে লুকিয়ে রাখে, সুযোগ পেলেই যেন সে পালাতে পারে। এদিকে সারাদিনের ক্লান্তি শেষে জুলিয়া আর বারবি বাড়িতে ফিরে আসে, কিন্তু জুনিয়রের কথাগুলো শোনার পর থেকেই জুলিয়ার মনে বারবিকে নিয়ে সন্দেহ জন্মেছে। তাই যখন বারবি গোসল করতে যায় তখন জুলিয়া চুপি চুপি তার জিনিসপত্র খুঁজে দেখতে শুরু করে। আর আপনাদের কাছে এই আন্ডার দ্য ডোম সিরিজটা এখন পর্যন্ত কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। পরবর্তী এপিসোড কী চান সেটাও লিখে দিন। আল্লাহ হাফেজ।